আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন, মেহেদী হাসান খান। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ধর্ষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হবার পরামর্শ প্রধানমন্ত্রীর। বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় দুদেশ যৌথ সহযোগিতায় কাজ করবে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন। হত্যা তদন্তের স্বার্থে আকবরকে খুঁজে পাওয়া দরকার বলছে পিআইবি। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। ঠাকুরগাঁয়ে রানী সংকৈলে 3 জনের মরদেহ উদ্ধার। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত সংবাদে যাচ্ছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করতে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই নির্দেশ দিয়েছেন তিনি। ধর্ষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শেষে সনদ প্রদান করতে গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং 7টি বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাথে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় সনদপত্র। আমি নিজে দেখেছি আমার বাবা কিভাবে দেশের জন্য কাজ করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রজাতন্ত্রের অধিকার নিশ্চিতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দেন কন্যা শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন তিনি। প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনো যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। ৭৫ পরবর্তী ইন্ডিমেনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকার আক্ষেপ করে শেখ হাসিনা বলেন, বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে। ৭৫ পরবর্তী কোনো সরকার, জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ কিন্তু এটা নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কারণ আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা মা ভাই ব্যাধ্যবধূ তাদেরকে যখন হত্যা করা হয়, খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। শুধু আমি কেন, 15 আগস্টে যারা সাধারণ বরণ করেছিল তাদের কারোই বিচার চাওয়ার অধিকার ছিল না। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ধর্ষণের মতো সামাজিক বেদি রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, আর এটা যখন যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে আইন সংশোধন করে। কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। তরুণ কারিগরদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে, আর ২১শে তো আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী করবো। কাছে ৭১-এ যে আমরা শতবর্ষ উদযাপন করব সেটাও কিন্তু আপনারা সেই সময় করবেন, বা এরপরে আপনাদের পরবর্তী প্রজন্ম আসবে তারা উদযাপন করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পরিকল্পনা নিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্ব যৌথ সহযোগিতায় কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলে তা কিভাবে বাংলাদেশ পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ডেনি ত্রংয়ের রিপোর্ট। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। আমাদের এখানে বিচার বিভাগ স্বাধীন, তাই আমাদের বিভাগ থেকে যতটুকু করা সম্ভব তা অবশ্যই করব। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলে তা কিভাবে বাংলাদেশ পেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও এ সময় জানান তিনি। করোনা টিকা আবিষ্কার হলে পারস্পরিক সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশের সাথে থাকবে। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-19 মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমার সাথে যেগুলো আলাপ হয়েছে আমি বললাম, আমাদের রোহিঙ্গা ইস্যু বিভিন্ন দিকের সাইডে আমার সাথে আলাপ হয়েছে, আমাদের ক্লাইমেটের উপরে আমার সাথে আলাপ হয়েছে যে আমরা রুল অফ ল এবং গুড গভর্নেন্স করতে চাই। একটি খুনি তার দেশে আছে, ইউএসএ শুড নট বি দি হোম ফর দ্য মার্ডারার্স। ভারতে 2 দিনের সফর শেষে বুধবার ঢাকায় এসেছেন বিগান। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন ই বিগান। সাক্ষাৎকালে অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিতাড়িত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে পুনর্বাসনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট সমাধানে স্থায়ী সমাধান চায় জানিয়ে বিগান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পুনরায় ময়না তদন্তের জন্য দুপুরে রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকালে আখালিয়া নবাবী মসজিদ কবরস্থানে রায়হানের মরদেহ তোলা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের অপরাধের কারণে বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রধান বনোজ কুমার মজুমদার। তিনি আরও বলেছেন, সিলেটের রায়হান হত্যা তদন্তের স্বার্থে আকবরকে খুঁজে পাওয়া দরকার। এদিকে পুনরায় ময়না তদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। SM আরিফের রিপোর্ট। মামলার নথি হাতে পেয়েই পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ তোলার আবেদন করে PBI এর তদন্ত কর্মকর্তা। এরই প্রেক্ষিতে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ কবর থেকে তুলে পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে PBI হেডকোয়ার্টারে সাংবাদিকদের সাথে কথা বলেন সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার। প্রাথমিক তদন্তে মনে হয়েছে যে আকবরকে আমাদের দরকার, তো এই কারণে আমরা সমস্ত ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি যে সে কোনো পাসপোর্ট নিয়ে যাতে না যেতে পারে, আমরা নাম্বার দিয়ে আমরা জানিয়ে দিয়েছি। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার অপরাধের কারণে বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হলে তাকে ছাড় দেওয়া হবে না। কোনো ইউনিফর্মধারী বাহিনীর সদস্য হয়ে যদি অপরাধ করার আগে যদি বাহিনীর সম্মানের কথা চিন্তা না করে অপরাধ করে, তো অপরাধ হওয়ার পর বাহিনী তার দিকে, সে যেমন আমাদের দিকে দেখে নেয়, সুতরাং আমাদেরকে তার দিকে দেখার কোনো সুযোগ নেই। এদিকে সাভারে হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে PBI। হত্যাকাণ্ডে জড়িত আন্তজেলা বাস ডাকাত দলের দলনেতা সহ 9 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধরে 164 করিয়ে আমরা কাউকে জানতে দেইনি এবং পরে আমরা গতকাল 8 জনে ধরেছি এবং আমরা গ্রুপ লিডারদের একজন পাইনি, আমরা পেয়ে যাব। SM আরিফ, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,608 জনে। 24 ঘন্টায় নতুন করে 1,600 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হল মোট 3,84,569 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়
24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1780 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,99,229 জন। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার শিয়ালডাঙ্গি গ্রামে একই পরিবারের মা, ছেলে, মেয়ে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। সাতক্ষীরার কলারোয়া হেলাতলা ইউনিয়ন পরিষদের পাশে বসবাস করেন খলসি গ্রামের পোনা মাছের ব্যবসায়ী শাহিনুর রহমান। রাতের খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুমোতে যান তিনি। ভোরে শাহিনুরের 4 মাস বয়সী সন্তানের কান্নার শব্দ শুনে ভাই রাহিনুর রহমান এসে এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেন। পুলিশ শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম ও মেয়ে তাসনিমের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্বজনদের। তারা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার বুকের মধ্যে শিশু বাচ্চাটা কাঁদছিল, যে বাচ্চা এত কাঁদতিস কেন, তাই সবাই ঘরে ধাক্কা দিয়েছে, বাইরে সব তালা মারা, নিস্তব্ধ রয়েছে, কেউ নেই। তারপরে সব লোকজন এসে লোকজন জড়ো হয়ে গেল, তারপরে সব জানাজানি হয়ে গেল। লোকজন সন্দেহ করছি যে প্রথম বাড়ির ছেলে বড় ছেলেরে মারছে, পরে হয়তো ওয়াইফ দেখতে পাইছে তারও মারিছে, পরে বাচ্চা দুটো হয়তো দেখতে পেয়েছে, যারা চিনতে পারছে বলে পর্যায়ক্রমে তাদেরও মেরে দিয়েছে। ছোট যে বাচ্চাটা আছে সে তো চিনতে পারার মতন তার মুভমেন্ট নেই, তার বয়স 6 মাস। এক পরিবারতে 4টা লাশ আমাকে দেখাইছে, সেই বিচারই চাই আমরা। আমাদের সাথে কারোর গন্ডগোল নেই, এই জমিনে এই আকবরের সাথে ছাড়া। রাত্রে ফোন করে এর আগে ফোন করছিল, এরা হুমকি ধামকি দেয় সব সময়। তাছাড়া জমি জায়গা নিয়ে গন্ডগোল এই পাশের বাড়ি। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ, বললেন সাতক্ষীরার পুলিশ সুপার। এখানে মোট 4 জন লোককে কুপিয়ে হত্যা করেছে। আমরা এটা খোঁজখবর নিচ্ছি আসলে কিভাবে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হলো, এর পিছনে কি কারা জড়িত আছে সেটা আমরা পর্যায়ক্রমে তদন্তের মাধ্যমে খুঁজে বের করব। এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডঙ্গি গ্রামে একই পরিবারের মা, ছেলে, মেয়ে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি পুকুরে নিহতদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। রানীশংকৈল থানার সার্কেল এসপি জানান, নিহতদের মুখে বিষাক্ত পানীয় লক্ষ্য করা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। আমরা আসার পরে দেখতে পেয়েছি যে লাশের নাক দিয়ে ফেনা বের হচ্ছে। এটা সম্পূর্ণ পোস্টমর্টমের উপর ডিপেন্ড করবে এবং এক্সপার্ট অপিনিয়নের উপর ডিপেন্ড করবে যে মৃত্যুর কারণটা কি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এই অধ্যাদেশ জারির পর এটি প্রথম ফাঁসির রায়। সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। এই সময় প্রত্যেককে 1 লাখ টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়। এর মধ্যে 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তবে বাকিরা এখনো পলাতক রয়েছে। মামলাটা এমন ছিল, একজন মাদ্রাসা গ্রামে ছাত্রীকে ভুয়াপুর থেকে অপহরণ করে নিয়ে তাকে মধুপুর এক আসামির বাড়িতে রাখে এবং সেখানে তাকে আটক রেখে 2 দিন পরে নদীর পাড়ে তাকে গণধর্ষণ করা হয়। জাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি, ট্রেড লাইসেন্স এবং স্ট্যাম্প তৈরির ডাইস ও কেমিক্যাল সহ জাল চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। সিআইডির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিচমিচ হাজি মানর উদ্দিন সুপারমার্কেটের কেয়ার প্রিন্টিং প্রেস থেকে গ্রেফতার করে এসব। এ সময় সিআইডি টিমের উপস্থিতি টের পেয়ে চক্রের 4 সদস্য পালিয়ে যায়। জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কার্টিজ, জমির যে স্ট্যাম্প যেটা বলে সেইটা জাল, তারপরে আপনার হলো নন জুডিশিয়াল স্ট্যাম্প, এগুলা জাল। তো আমরা জানছিলাম যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকাতে একটা প্রেস এই কাজগুলো হয়। তো আমরা গতকালকে অভিযান পরিচালনা করি এবং সেক্ষেত্রে অভিযানে যে আমরা যে প্রেস দিয়ে এগুলো ছাপানো হতো সেই প্রেস, তারপরে যে ব্যক্তি এটার সঙ্গে জড়িত তিনি, বাট মূল ব্যক্তি এবং আরও 4 জন ছিল, তারা পালিয়ে গেছেন। বাট আমরা আশা করি তাদেরকে আমরা ধরে ফেলব। ইউটিউব চ্যানেল আইপিটিভি শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করবে। তারা সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন,
মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত এর বাস্তবায়ন হবে। তদন্ত সংস্থার তদন্ত অনুযায়ী অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়া হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখনকার সিদ্ধান্ত হচ্ছে তারা সংবাদ পরিবেশন করবে না। নিয়মিত সংবাদ পরিবেশন করার কাজটি টেলিভিশন চ্যানেলও কিন্তু শুরুতে পারে না, তাদেরকে অনুমতি নিতে হয়। কিছুদিন সম্প্রচারে থাকার পর তারপর অনুমতি নিতে হয়। বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টরা কাজ করলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয় নিজ মন্ত্রণালয়ে খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। তবে নিয়ন্ত্রণ কঠিন হলেও বসে নেই সরকার, নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। কিনেছে কত করে? 17 টাকা 18 টাকা না হলে কিনেছে, কিন্তু এটা তাদেরকে 40, 45, 50 টাকা কেন বিক্রি করতে হবে? এই যে লাভের লিপ্সা, লাভের লাভ করার একটা ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করছে না। 1 কেজি আলুতে 20 টাকা লাভ করা কি সহজ কথা? এত কেন তারা প্রফিট করে? চাহিদা বেশি আছে, বেশি থাকে, সেই সুযোগ তারা নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা চেষ্টা করে, বোঝাবার চেষ্টা করে, কিন্তু বাস্তবে এটা করা যায় না। মানে বাজারের চাহিদা এবং তাদের নানান কারসাজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। এ যেন শাপলার রাজ্য, চারদিকে লাল সাদা আর বেগুনি রঙের শাপলা। বরিশালের আগুইলঝাড়ার বাগদা ও উজিরপুরের এই সাতলা বিলের আরেক নাম শাপলা বিল। মৌসুমের শুরুতে করোনার কারণে কম হলেও এখন মুখরিত দর্শনার্থীদের আনাগোনায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এর সাথে জড়িত অনেক পরিবারের কর্মসংস্থানেরও। মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মুবালিক করিম। এক পলকে মনে হবে লাল শাপলার কোনো চাদর, পুরো বিল জুড়ে বিছানো শাপলা। তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলা বিল। সবাই এই নামে ডাকে উত্তর সাতলা গ্রামটিকে। বরিশালের আগুইলঝাড়ার বাগদা ও উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামের প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করবে। বিলের বিস্তীর্ণ এলাকা বছরের প্রায় 6 মাস পানিতে তলিয়ে থাকে। ভাদ্র এবং আশ্বিন মাসে জন্ম নেয় লাল সাদা আর বেগুনি রঙের শাপলা। প্রতি বছর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতি প্রেমীরা। কিন্তু এবছর করোনার কারণে মৌসুমের শুরুতে দর্শনার্থী কম হলেও আবারও আনাগোনা বেড়েছে তাদের। এত ফুল চারিদিকে তাকালে শুধু শাপলা আর শাপলা, আমার অনেক ভালো লাগছে। আমি এতটাই মুগ্ধ যে এই ফুল দেখে আমার ভিতরে একটা আনন্দের উচ্ছ্বাস আসছে। রিক্রিয়েশনের জন্য আমরা ঢাকা থেকে এসেছি, দেখার জন্য আসলাম আর কি। তো খুব ভালো লাগছে, বাচ্চারা এনজয় করছে। আমার শাপলার বিলে অনেক ভালো লেগেছে। এই বিল আশপাশের অনেক পরিবারের আয়ের উৎস। 100-150 মাঝি আমরা নৌকা চালাইয়া সংসার চালাই। মাছে চারিকোটা ঘের করিয়া মাছ ফেলাইয়া শাপলা খাইয়ে ফেলাইছে। এখন আমরা দেখাইতে পারতে আসি না, লোকজন বিভিন্ন জায়গায় চাষকে মন্দ বলে। কিন্তু এ শাপলার বিলে আসার একমাত্র সড়কটি দীর্ঘদিনীয় সংস্কার না পোহাতে হচ্ছে ভোগান্তি। এই পর্যটন কেন্দ্র ঘিরে এটাকে সরকারের যদি দৃষ্টি হয় তাহলে এটা আরো সুন্দর হতে পারতো। এইখানে যারা লাল শাপলা বিলে দেখতে আসে তাদের জন্য যদি ওয়াশরুম থাকতো তাহলে অনেক ভালো হতো। রাস্তাটা এটা খুবই ভাঙা, আমরা দাবি জানাই রাস্তাটা অতি দ্রুত সংস্কারের একটা ব্যবস্থা করে। বর্তমান সরকার এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা যদি একটু প্রচেষ্টা করে থাকার ব্যবস্থা, হোটেল মোটেল থাকে ও অন্য জায়গায় যেমনিভাবে পর্যটকের ভিড় জমে, এই জায়গাটিতেও তেমনিভাবে পর্যটকের ভিড় জমবে। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত করতে সরকার এগিয়ে আসবে বলে আশাবাদ স্থানীয় ও দর্শনার্থীদের। মুবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতির মতো কঠিন সময়েও আইডি ঢাকা ও তার গ্রাহক এবং কর্মচারী উভয়ের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে সচেতন রয়েছে। কোভিড-19 বিস্তার রোধে বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধ মোতাবেক পরিষ্কার ও স্যানিটাইজিং সংক্রান্ত সকল নীতিমালা কঠোরভাবে মেনে চলেছে। সমস্ত পাবলিক এলাকা সহ আইডি ঢাকা সার্ভিস সেন্টার এবং শোরুমের সকল স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য জনবল ও সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। সকল কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের বারবার হাত স্যানিটাইজ করার জন্য আইডি সকল শোরুম এবং সার্ভিস সেন্টারে অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার সরবরাহ করেছে।
গ্রাম বাংলার খবর। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ভবিষ্যতে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সঙ্গেও আমাদের যোগাযোগ স্থাপন হবে। এতে চারদেশীয় একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে মন্ত্রী উপস্থিত থেকে রাজশাহী পঞ্চগড় রুটে বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই ট্রেনটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, আজ সে দাবি পূরণ হলো। নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে শেরপুরের শ্রীবর্দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে থানা পুলিশের আয়োজনে বেড পুলিশিং কার্যক্রম গতিশীল করতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল। স্বাগত বক্তব্য দেন অফিসার ইনচার্জ বন্দে আলী। এসআই সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তানজিনা আক্তার নামের মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে একটি গর্তে ফেলে যায় দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাবা জানান, ভোরে ফজর নামাজ পড়তে সবাই ঘুম থেকে উঠে একই সময় তানজিনা ওঠে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দুপুরে বাড়ির পাশে একটি গর্তে তার লাশ পাওয়া যায়। বরিশালের গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেনের সাথে গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন নবাগত ওসি আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ হীরা। এ সময় পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মন, মেহেদী হাসান খান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।